আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। 18টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে নজিরবিহীন প্রতিশোধ হামলা চালালো ইয়েমেনের হুথিরা। ইয়েমেনে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানালো ইরান ও হামাস। দিল্লিতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও। পাকিস্তানি নৌবাহিনীর জন্য সাবমেরিন তৈরি করছে চীন, ভারতের কপালে চিন্তার ভাঁজ। রাশিয়াকে হটিয়ে ইউরোপে গ্যাস সরবরাহে একচ্ছত্র আধিপত্য যেভাবে তুরস্কের হাতে। এই সপ্তাহে হচ্ছে ট্রাম্প পুতিন ফোনালাপ। আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি ঘোষণা, 4 দশকের সংঘাতের অবসান ঘটবে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 18টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে নজিরবিহীন প্রতিশোধ হামলা চালালো ইয়েমেনের হুথিরা। হুথি আনসারুল্লাহ মার্কিন বিমান হামলার জবাবে 18টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে ইউএসএস হ্যারি ট্রুম্যান ও তার সাথে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। পাশাপাশি গাজার সাথে সংহতি প্রকাশ করেছে এবং ইসরায়েলকে মার্কিন সমর্থনের নিন্দা জানিয়েছেন। হুথির প্রতিশোধমূলক হামলাটি আনসারুল্লাহ মিসাইল, ড্রোন ও নৌবাহিনীর সমন্বয়ে চালানো হয়েছে। প্রতিশোধমূলক হামলার কয়েক ঘন্টা আগে ইয়েমেনের সামরিক বাহিনী ইউএসএস হ্যারি ট্রুম্যানের একটি ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে উল্লেখ ছিল, মার্কিন বিমানবাহী রণতরীটি হুথির নজরদারিতে রয়েছে। তারপরই এই ভয়াবহ প্রতিশোধ হামলাটি চালানো হয়। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আমেরিকা এবং ইসরায়েলকে আবারও সতর্ক করে দিয়ে বলেছেন, শত্রুদের যদি রেড লাইন থেকেও থাকে, আমাদের সেই রেড লাইন নেই। আমরা এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত করব যা শত্রু তো দূরের কথা, স্বয়ং ইয়েমেনি জাতি এমনকি অন্যান্য দেশেরও চিন্তার বাইরে। ইয়েমেনে মার্কিন বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি এই হামলাগুলোকে ফিলিস্তিনিদের জন্য তাদের সমর্থন বন্ধ করার লক্ষ্যে আমেরিকার নতুন আক্রমণের অংশ বলে বর্ণনা করেছেন। আনসারুল্লাহ তাদের বিবৃতিতে অভিযোগ করেছে যে ওয়াশিংটন ইসরায়েলের চলমান অবরোধ এবং গাজার জাতিগত নিধনের মধ্যে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সহায়তা বন্ধ করার চেষ্টা করছে। ইয়াহিয়া সারি ইসরায়েলের কর্মকাণ্ডেরও নিন্দা জানিয়েছেন। নিরীহ ফিলিস্তিনি জনগণকে ক্রমাগত ক্ষুধা ও পানি শূন্যতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তুলে একে বৃহত্তর গণহত্যা অভিযানের অংশ বলে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে গাজার দুর্ভাগ্য লাঘবের জন্য কোনো উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রচেষ্টা হয়নি এবং ইসরায়েলি নীতি বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো জড়িত রয়েছে। সারি বলেন, আমেরিকা ইসরায়েলি দখলদারিত্বের অংশীদার। তারা তাদের পরিকল্পনা চাপিয়ে দিচ্ছে এবং ইসরায়েলের ইচ্ছা পূরণ করছে। আনসারুল্লাহ আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রবিবার বলেছেন যে তারা 18টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্যবস্তু করেছে। এই অভিযানটিকে একটি সফল হামলা বলে দাবি করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে ইয়েমেনি সেনাবাহিনী এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় লোহিত সাগর ও আরব সাগরে যে কোনো নৌযানকে লক্ষ্যবস্তু করতে দ্বিধা করবে না এবং এই প্রতিশোধমূলক পাল্টা হামলা চলবে। ইয়েমেনে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানালো ইরান ও হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টারে একের পর এক আঘাত হেনেছে মার্কিন যুদ্ধ বিমান। এতে অন্তত 31 জন নিহত হয়েছেন। এদিকে আজ নজিরবিহীন প্রতিশোধ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। অপরদিকে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা করে বলেছেন, ট্রাম্প প্রশাসনের ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণের কোনো কর্তৃত্ব নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে মনে করে বিশ্ব।
ইসরায়েলি গণহত্যা এবং সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন, ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করুন। এদিকে ইয়েমেনে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে হামাসও। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকাকে লক্ষ্য করে মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ইয়েমেনের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার উপর সরাসরি আক্রমণ। ভ্রাতৃপ্রতিম ইয়েমেনের জনগণের সাথে হামাসের পূর্ণ সংহতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গণহত্যামূলক যুদ্ধের মুখে গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য ইয়েমেনের যোদ্ধাদের প্রশংসাও করা হয়েছে। ভারত সফরে এসেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। রোববার তিনি ভারতে পৌঁছান। আজ বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা তার। বৈঠকে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড ও আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানরা থাকবেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশের সফরের অংশ হিসেবে তুলসী গ্যাবার্ড ভারতে এসেছেন। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলেছে, এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে। তুলসীর সফরে ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানকে অবহিত করবেন বলে জানা গেছে। তুলসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিন সামরিক কর্মকর্তা থেকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পান তিনি। মোদী ছিলেন তার প্রথম বিদেশি অতিথি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার আলোচনাতেও বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে কথা হয়েছিল। এবার ভারত সফরে মার্কিন এই গোয়েন্দা প্রধান প্রথম দিনেই অংশ নিচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধানদের একটি হাই প্রোফাইল সম্মেলন বা সিকিউরিটি কনফারেন্সে, যেটির সভাপতিত্ব করছেন ভারতের গোয়েন্দা প্রধান অজিত ডোভাল। এই সম্মেলনে কোয়াড জোটের 4 শরিকের অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানের গোয়েন্দা প্রধান বা ইন্টেলিজেন্স চিফরা উপস্থিত থাকবেন। এছাড়া থাকবেন বিশ্বের সবচেয়ে ধনী 7টি দেশের জোট G7 এর অন্য প্রতিনিধিরাও। এই সম্মেলনের আলোচ্য সূচি নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে সঙ্গত কারণে। তবে মোটামুটিভাবে যা জানা যাচ্ছে তা হলো, বিশ্বের এই সব দেশ কিভাবে তাদের ইন্টেলিজেন্স শেয়ারিং মেকানিজম বা গোয়েন্দা তথ্য আদান প্রদানের পদ্ধতিকে আরো উন্নত ও আধুনিক করে তুলতে পারে, সেটা নিয়ে প্রধানত কথা বলবেন নানা দেশের গোয়েন্দা প্রধানরা। পাকিস্তানি নৌবাহিনীর জন্য সাবমেরিন তৈরি করছে চীন। ভারতের কপালে চিন্তার ভাঁজ। চীনের একটি শিপইয়ার্ড পাকিস্তান নৌবাহিনীর জন্য দ্বিতীয় একটি সাবমেরিন নির্মাণ সম্পন্ন করেছে, যা দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চলেছে। চীনের রাষ্ট্র মিডিয়া রোববার জানান, ডিজেল ইলেকট্রিক হাঙ্গর শ্রেণীর এই সাবমেরিনটি বৃহস্পতিবার উহান শহরের ইয়াংজি নদীর তীরে চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের শিপইয়ার্ডে লঞ্চ করা হয়েছে। পাকিস্তান মোট 8টি সাবমেরিন কেনার চুক্তি করেছে, যার মধ্যে শেষ 4টি পাকিস্তানের করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে নির্মিত হবে। হাঙ্গর শ্রেণীর সাবমেরিনকে চীনের 039 সাবমেরিনের রপ্তানির সংস্করণ বলে মনে করা হয়। এটিতে 38 জন ক্রু এবং বিশেষ বাহিনীর জন্য অতিরিক্ত 8টি স্থান রয়েছে। এটি টর্পেডো ও জাহাজ ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত, যা পাকিস্তানের নৌশক্তিকে আরও শক্তিশালী করবে। পাকিস্তান অতীতে ভারতের বিরুদ্ধে সাবমেরিন ব্যবহার করেছে, বিশেষ করে উত্তরের বিতর্কিত অঞ্চল নিয়ে দুটি দেশের মধ্যে চলমান সংঘর্ষের সময়। চীন ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ভারতের জন্য এই উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে চাইছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি এবং চীন ভারত সীমান্ত বিরোধের সমাধান নিয়ে আগামী দিনগুলোতে আরও আলোচনা ও উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়াকে হটিয়ে ইউরোপে গ্যাস সরবরাহে একচ্ছত্র আধিপত্য যেভাবে তুরস্কের হাতে। প্রাকৃতিক গ্যাস সরবরাহের বিষয়ে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে তুরস্ক ও তুর্কমেনিস্তান। এই সম্পর্ক ইউরোপের পরিবর্তনশীল জ্বালানি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া প্রথমবারের মতো ইউরোপীয় বাজারে প্রবেশের সুযোগ পাবে তুর্কমেনিস্তানের বিশাল মজুতকৃত গ্যাস। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। নতুন এই চুক্তির ফলে ইরানের ভেতর দিয়ে তুর্কমেনিস্তানের গ্যাস সরবরাহ করবে
তুরস্ক আঞ্চলিক জ্বালানি কেন্দ্র হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করবে দেশটি। পাশাপাশি কাস্পিয়ান অঞ্চল এবং ইউরোপীয় বাজারের মধ্যে গ্যাস সরবরাহের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। ইউরোপ দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহত্তর গ্যাস মজুতকারী দেশ তুর্কমেনিস্তানের গ্যাস সহজ পথে পাবার জন্য প্রচেষ্টা চালিয়েছে। এজন্য বেশ কিছু উদ্যোগ নিল। কয়েক দশক ধরে পশ্চিমে রাশিয়ার মাধ্যমে গ্যাস আমদানি করা হতো। প্রথমবারের মতো তুর্কমেনিস্তানের গ্যাস সীমিত পরিমাণে হলেও ইউরোপে প্রবাহিত হতে চলেছে। চীনে প্রতি বছর প্রায় 34.09 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে তুর্কমেনিস্তান। যদিও তুরস্কের সঙ্গে নতুন চুক্তির আওতায় মাত্র 1.5 থেকে 2 বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে, তবে ইউরোপীয় গ্রাহক হারানোর পর রাশিয়া এখন চীনে গ্যাস রপ্তানি বাড়ানোর কারণে তুরস্কে গ্যাস সরবরাহ আগামীতে বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর উপায় নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সাথে ইতিবাচক বৈঠক থেকে ফিরে আসার পর সিএনএনকে এ কথা বলেন। তিনি বলেছেন, আমি আশা করি এই সপ্তাহে উভয় প্রেসিডেন্টের সাথে ফোনালাপ হবে এবং আমরা ইউক্রেনীয়দের সাথেও যোগাযোগ এবং কথোপকথন চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, তিনি মনে করেন ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনা সত্যি ভালো এবং ইতিবাচক হবে। ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেন কর্তৃক গৃহীত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য পুতিনের সমর্থন অর্জনের চেষ্টা করেছেন, কারণ উভয় পক্ষ সপ্তাহান্তে ভারী বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং রাশিয়া পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চলে তাদের মাসব্যাপী অবস্থান থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার কাছাকাছি চলে গেছে। তিনি আরও বলেন, তিনি পুতিনকে জোরালোভাবে অনুরোধ করেছেন যে রাশিয়া কুর্স্ক থেকে যে হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে তাড়িয়ে দিচ্ছে তাদের হত্যা না করতে। আর্মেনিয়া ও আজারবাইজান একটি শান্তি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। দেশ দুটি জানিয়েছে কয়েক দশক ব্যাপী সংঘাত নিরসনের লক্ষ্যে তারা আলোচনা করেছে এবং উভয় পক্ষই একটি সম্ভাব্য চুক্তির শর্তাবলীতে একমত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তি স্বাক্ষরিত হলে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হবে, বিশেষ করে যেখানে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে মত প্রভাবশালী পক্ষগুলো প্রস্তাব বিস্তারের জন্য লড়াই করে আসছে। আজারবাইজান ও আর্মেনিয়ার বিরোধের মূলে রয়েছে নাগর্নো কারাবাখ অঞ্চল, যা পূর্ব ইউরোপ ও এশিয়ার মাঝে দক্ষিণ ককেশাস অঞ্চলে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত। এটি আজারবাইজানের অংশ হলেও এর সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জাতিগতভাবে আর্মেনীয়। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পেয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া সংঘাতে জড়িয়ে পড়ে এবং 1980 ও 90 এর দশকে দেশ দুইটির মধ্যে দুইটি বড় যুদ্ধ হয়। এরপর 2020 সালে এসে আবারও যুদ্ধে জড়ায় তারা। 6 সপ্তাহের ওই যুদ্ধে প্রাণ হারায় কয়েক হাজার মানুষ। রুশ শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষিত হয়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 18টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে নজিরবিহীন প্রতিশোধ হামলা চালালো ইয়েমেনের হুথিরা। ইয়েমেনে মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানালো ইরান ও হামাস। দিল্লিতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও। পাকিস্তানি নৌবাহিনীর জন্য সাবমেরিন তৈরি করছে চীন, ভারতের কপালে চিন্তার ভাঁজ। রাশিয়াকে হটিয়ে ইউরোপে গ্যাস সরবরাহে একচ্ছত্র আধিপত্য যেভাবে তুরস্কের হাতে। এই সপ্তাহে হচ্ছে ট্রাম্প পুতিন ফোনালাপ। আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি ঘোষণা, 4 দশকের সংঘাতের অবসান ঘটবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।